নির্বাচনের আগের ৩টি গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ নির্বাচন যদি ১১ তারিখে হয়, তাহলে আমি ৯, ৮, ৭ এই ৩ দিনের সম্ভাব্য কিছু ঘটনা বলি এবং এই ৩ দিনের আগে পরের কিছু ঘটনা বলি যা কিনা সম্ভাব্য হতে পারে বা নাও হতে পারে। আর এগুলো হলে কি হবে কিংবা না হলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার নিজস্ব চিন্তা চেতনা থেকে যেটি ভালো মনে হয় সেটি আপনাদের নিকট উপস্থাপন করব। প্রথমত, নির্বাচন যদি ১১ তারিখে হয়, তাহলে আমি কেন ৯ তারিখকে টার্গেট করলাম? আবার আমি এই ভিডিওটি করছি ৫ তারিখে। ৫ তারিখের বাদ দিয়ে ৬ তারিখকে বাদ দিয়ে আমি ৭ তারিখের কেন ঘটনাপুঞ্জি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর কারণ হলো যে আমি ভিডিও করছি ৫ তারিখে, ৬ তারিখে শুক্রবার, সরকারি বন্ধের দিন। আমাদের দেশে শুক্রবারে কেয়ামত হয় বা কেয়ামত হবে। এছাড়া সাধারণত বাংলাদেশে শুক্রবারে বড় কোনো ঘটনা ঘটে না। শনিবারে ৭ তারিখ, রোববারে ৮ তারিখ, আর সোমবারে ৯ তারিখ, মঙ্গলবারে ১০ তারিখ, বুধবারে ১১ তারিখ। বুধবারে আপনাদের হলো ইলেকশন। তো বুধবারের আগে হলো মঙ্গলবার, তার আগে সোমবার। কোন ৩টি দিন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব? শনিবার, রবিবার, সোমবার। এখানে ৩ দিন ৩ রাত, মূলত ৭২ ঘন্টা। এই ৭২ ঘন্টাকে আমার কাছে মনে হচ্ছে দম বন্ধ করা একটি ঘটনা। কি কি ঘটতে পারে, কেন ঘটতে পারে সেই বিষয়গুলো বলবো। তার আগে প্রকৃতির কিছু লীলা খেলা বা ইতিহাসের কিছু লীলা খেলা আপনাদেরকে বলি। যখন দেখবেন যে বড় কোনো দুর্ঘটনা ঘটে কিংবা প্রকৃতিতে বড় কোনো পরিবর্তন আসে, কিংবা কালবৈশাখী আসবে, ঘূর্ণিঝড় আসবে, সুনামি আসবে, তার আগে নির্দিষ্ট পরিমাণ আগে কতগুলো লক্ষণ প্রকৃতিতে ফুটে ওঠে এবং সেই লক্ষণগুলো আপনারা কম বেশি সবাই জানেন। আপনার সুনামির আগে, কালবৈশাখীর আগে প্রকৃতি অনেকটা নিস্তব্ধ হয়ে যায়, বাতাস প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যায়। তারপর চারিদিক থেকে কেমন যেন একটা শি 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 শি, মানে অকারণ আওয়াজ আপনি দেখতে পাবেন বড় কোনো দুর্ঘটনার আগে। তো সেই দিক থেকে যদি ১১ তারিখে খুব ভালো একটি নির্বাচন হয়, আপনি চারিদিকে একটা মুখরিত অবস্থা দেখতে পাবেন, গুনগুন গুনগুন আওয়াজ, প্রকৃতিতে একটি সঙ্গীত, এবং এই সঙ্গীতটা বাজতে থাকবে এই শনিবার থেকে, শনি, রবি, সোমবার, এবং সেই সঙ্গীত কেউ থামাতে পারবে না। জামাত জামাতের মতো গাইবে, বিএনপি বিএনপির মতো গাইবে, এবং সবার মধ্যেই এই একটা তাড়াহুড়া থাকবে, একটা আবেগ থাকবে, একটা উচ্ছ্বাস থাকবে, একটা আনন্দ থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা টেনশন থাকবে, নিজে বিজয়ী হওয়ার বা পরাজিত হওয়ার, প্রতিপক্ষের বিজয়ী হওয়ার বা পরাজিত হওয়ার একটা আনন্দ এবং উচ্ছ্বাস, ভয় এবং আশা, যেটিকে বলা হয় খৌফ, ভয়, খৌফ এবং রিজ্জা। এই দুটো জিনিসের একটা সমন্বয় ঘটতে থাকবে। আর যদি ধরুন নির্বাচনে কোনো অশনির সংকেত থাকে, আপনি দেখবেন যে শনিবার থেকেই সবকিছু নীরব হয়ে গেছে, কোথাও কোনো গুনগুনানি নেই, মানুষ খুব সতর্কভাবে পা দিচ্ছে, আর রাস্তাঘাটে চলাফেরা ভীষণ রকম কমে গেছে। শনিবার থেকে রাস্তাঘাটে লোকজন চলাফেরা কমে যাবে, রবিবারে আরো কমবে, সোমবারে আরো কমবে, মারাত্মকভাবে কমবে। এরপরে আপনি দেখতে পাবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের টহল মারাত্মকভাবে বাড়বে, মারাত্মকভাবে বাড়বে যদি নেতিবাচক হয়। আর যদি
ইতিবাচক হয়, তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপস্থিতি থাকবে, কিন্তু আপনি টের পাবেন না, আপনার কাছে এটা দৃশ্যমান হবে না। এর কারণ হলো লোকের লোকারণ্য থাকবে। তো বহু সংখ্যক লোকের মধ্যে দৌড়দৌড়ি, ছুটোছুটি, ঝাপাঝাপির মধ্যে, আনন্দের মধ্যে, গুঞ্জনের মধ্যে মিলিটারি গাড়ি কটা এলো, পুলিশি গাড়ি কটা গেল, আনসার কি করলো, ভিডিবি কি করলো, এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো সময় থাকবে না। ঘরে 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 প্রার্থীদের যারা লোকজন রয়েছে, শেষ সময়টাতে তাদের অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে পড়বেন। প্রত্যেকটা লোক আপনার ঘরে ঘরে যাবে, কিন্তু এর যদি বিপরীত ঘটনা কোনো কিছু হয়, ঘরে কেউ যাচ্ছে না, আপনি নিশ্চিত ঝিম মেরে থাকতে পারেন যে খবরাখবর আপনার জন্য ভালো হবে না। অন্য একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা হলো এই পৃথিবীতে মানুষের মুখ দিয়ে যা বের হয়, প্রকৃতি তাই ঘটিয়ে দেয়। কখনো এমন কোনো ঘটনা ঘটেনি যে ঘটনা ঘটার পর সকল মানুষ আশ্চর্য হয়ে গেছে। যেমন ধরুন শেখ হাসিনার পতন হলো, বহু মানুষ বলেছে যে এর পতন হবে এবং তাকে পালিয়ে যেতে হবে। তো সে যখন নিজে, শেখ হাসিনা, এর দ্বারা কতটা প্রভাবিত হয়েছেন যে তিনি নিজে বলতে বাধ্য হয়েছেন তিনি পালাবেন না, তার আশেপাশের লোকজন তারা বলেছে যে পালাবে না, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, আওয়ামী লীগের অফিস খোলার মতো কোনো লোক থাকবে না। বলেন তো, এই কথাগুলো কি 2014 সন থেকে ঘাটে পথের সমস্ত মানুষ বলেনি? সবাই বলেছে এবং সেই ঘটনা ঘটে গেছে। বঙ্গবন্ধু মারা যাবেন, সপরিবারে নিহত হবেন, এটা না বললেও তিনি মারা যাবেন। তার পরিষদ বর্গ, তার নিজের আত্মীয় স্বজন, বিশেষ করে তার ভাই, অন্যান্য যারা আছেন নিকট আত্মীয়, আমি নাম বললাম না, এদের অত্যাচারে, জুলুমে মানুষ অতিষ্ঠ ছিল, ভীষণ রকম অতিষ্ঠ ছিল। ফলে কি হলো, যে যার অবস্থান থেকে বলতেন যে সর্বনাশ ঘটবে, নির্বংশ হবে, অপঘাতে মারা যাবে। এই সমস্ত কথাবার্তা কিন্তু 73 সন থেকেই বলা শুরু হয়েছিল। প্রকৃতিতে সেই ঘটনা ঘটে গেছে। জিয়াউর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য। জিয়াউর রহমানের ক্ষেত্রে একটার পর একটা মিলিটারি কু হলো, আর অন্য যে ঘটনাগুলো হলো, সবাই আফসোস করতো না জানি কখন মরে যায়। সেই ঘটনাই ঘটল। এরপরে অন্যান্য যারা আছে, প্রেসিডেন্টের সাথ, জিয়াউর রহমান সাহেব, তাদের কথা বাদ দেন, বেগম জিয়ার কথাই চিন্তা করেন। এখন বেগম জিয়ার যে রাজকীয় জীবন, সেই রাজকীয় জীবনের সঙ্গে তার যদি মৃত্যু, অনেক মানুষ জানাজায় হাজির হয়েছেন, কিন্তু মৃত্যু পূর্ব সময় তার যে নিঃসঙ্গতা, তার যে অসুখ, তার যে বিসুখ, তার যে কষ্ট, তার চোখের সামনে তার যে মনোবেদনা, সবকিছু, তিনি একেবারে গাছ পাথর হয়ে গিয়েছিলেন, শোকে মুহ্যমান হয়ে গেছিলেন। তো সেই মানুষটি মৃত্যুর আগে একবার দুইবার তিনি শুধু হেসেছিলেন শেখ হাসিনার পতনের পর। এই যে জীবনের ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির কারণটা কি? এই ট্র্যাজেডির কারণ আপনারা যদি খুঁজতে যান, তাহলে অনেক কিছুই দেখতে পাবেন, বুঝতে পাবেন, যার ফলে আপনি একটা অনুসিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে এই পৃথিবীতে কোনো কিছুই আনটার্ন যায় না। আপনি যতটুকু ভালো কাজ করবেন, সে ভালো কাজের মূল্যায়নে পৃথিবী আপনাকে দেবে। শেখ হাসিনা যত ভালো কাজগুলো করেছেন আমরা বলছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার মন্দ কাজ যেগুলো হয়েছে, একটা মন্দ কাজের জন্য তিনি এই পৃথিবী থেকে শাস্তি না পেয়ে যাবেন না। এটাই পৃথিবীর নিয়ম। এখন তারেক রহমান সাহেব আছেন, শফিকুর রহমান সাহেব আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, এদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। সেনাপ্রধান আছেন, গত 17 মাসে যা কিছু হয়েছে, এই যা কিছু হয়েছে এর মধ্যে কোন কথাগুলো সামনে চলে আসছে এবং যাকে বলা হয় বারবার মানুষ আলোচনা করছে। প্রথমত হলো মাস্টার মাইন্ড, এরপরে হলো ম্যাটিকুলাস ডিজাইন, এরপরে হলো পুলিশ হত্যাকাণ্ড, থানা পোড়ানো,
পক্ষে কিচ্ছু বলছে না, কিন্তু মানুষ এগুলো নিয়ে কথাবার্তা বলছে। তো মেটিকুলাস ডিজাইন, থানা পোড়ানো, এরপর হলেও যাবে না, উনি যাবে না, এত সহজে ছাড়বে না। মানে এগুলো একজন দুজন নয়। যদি কেউ বলে থাকে যে উনি চলে যাবেন যথাসময়ে, উনি ভদ্রলোক মানুষ, এদের সংখ্যা যদি একজন হয়, উনি চলে যাবেন না, এদের সংখ্যা 1000 জন। তো এই যে উনি থাকবেন না, উনি চলে যাবেন, এরপর আসলো কি গুপ্ত শক্তি, জামাত ইসলামিক দলগুলো ক্ষমতায় আসবে। তারপর ম্যাটিকুলাস ডিজাইনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, গুপ্ত শক্তি জাল ভোট দেবে। ফলাফল যে কি হবে, ভোট কেন্দ্রে যে কত লোক যাবে, এই বিষয়গুলো নিয়ে প্রতি মুহূর্তে লোকজন বিতর্ক করছে। এই বিতর্কের কারণে আপনারা ধরে নিতে পারেন যে গত 17 মাসে যে বিতর্কগুলো, যে কথাগুলো বহুবার উচ্চারিত হয়েছে, এই কথার বাইরে 11 তারিখে কিছুই হবে না, কখনো কিছু হবে না। মিরাকেল বলে কোনো কিছু হবে না। যা কিছু ঘটে তার আগে তার সবকিছু বর্তে থাকে, প্রকাশিত হতে থাকে, সেগুলো আওয়াজ তৈরি করতে থাকে, এবং সেই আওয়াজের একটা প্রতিফলন ঘটতে থাকে। যেমন ধরুন, সারপ্রাইজিংলি যে ঘটনাগুলো ঘটেছে, সেটা হলো 2014 সালের নির্বাচনের ফলাফল সারপ্রাইজিং। নির্বাচনের পর আমরা আশা করিনি যে 5 বছর থাকবে, সারপ্রাইজিং। 18 নির্বাচন সারপ্রাইজিং, 2024 নির্বাচন সারপ্রাইজিং। তো সেক্ষেত্রে যে নির্বাচনটি, সেই নির্বাচনটি আমাদের যে কথাবার্তা, সমাজের যা কিছু চলছে সেই নিয়ম অনুযায়ী নির্বাচনটি যদি হয়, সেটি হবে না, এটি হবে একটি সারপ্রাইজিং নির্বাচন। এক। আর আমরা যদি সারপ্রাইজিং মানে ম্যাজিক্যাল, থান্ডারিং, তারপরে যাকে বলা অ্যাস্ট্রোনাস্টিং, এরপরে আরো অনেক কিছু ইংরেজি শব্দ আপনি যদি যুক্ত করেন, বাংলাতে আপনি যদি সেগুলো বলেন, তাহলে যে যা দেখলে আপনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন, থান্ডার্ড হয়ে যাবেন, বজ্রাহত হয়ে যাবেন, তারপরে আপনি যাকে বলে এখন বেকুব হয়ে যাবেন, তারপরে আপনি যাকে বলা হয় এটা কি করে হলো আফসোস করবেন। এই ধরনের নানা বাংলা শব্দ হতে পারে নির্বাচনের যে ফলাফল ইত্যাদি সবকিছু নিয়ে। কিন্তু নির্বাচনের আগে এবং পরে যে ঘটনাগুলো ঘটবে, চূড়ান্তভাবে যে ঘটনাগুলো ঘটবে, যেটি একটি অধ্যায়ের সমাপ্তি ঘটবে এবং একটা নতুন এরা তৈরি করবে। সমাপ্তি ঘটবে হলো যে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজত্বের সমাপ্তি ঘটবে, আর যারা ক্ষমতায় আসবে তাদের একটা নতুন এরা তৈরি হবে। এটা অবশ্যই হবে এই যে গত 17 মাসে যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে, সেই ন্যারেটিভের ভিত্তিতে। আর এই যে ন্যারেটিভগুলো, যেগুলোর ভিত্তিতে একটা নতুন এরা তৈরি হবে এবং একটা গ্রুপ ক্ষমতা থেকে চলে যাবে আর একটা গ্রুপ আসবে। এদের এই সমস্ত রসায়নগুলো, কাটাকাটিগুলো, গুতোগুতিগুলো, এদের যে পর্দার আড়ালের সমস্ত খেলাধুলাগুলো, যা কিছু সম্ভব সবকিছু এই 3 দিনে, মানে শনিবার 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, রবিবার, সোমবার, এই 3 দিনের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই ঘটবে। যেটা বললাম, যদি ইতিবাচক করে কিছু ঘটে তাহলে এক ধরনের ফলাফল, আর নেতিবাচক যখন ঘটবে তখন ওই সিমটমগুলো আপনি দেখতে পারবেন যে আগের সময় বলছি বেশ কিছুক্ষণ আগে। মহান আল্লাহ সকল দুর্ভোগ দুর্দশা থেকে, অজানা আশঙ্কা থেকে, ভয় এবং ভীতি থেকে, এবং এই পৃথিবীর অনিষ্ট থেকে, অশরীরী আত্মাদের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে, এবং নফসের অনিষ্ট থেকে, এবং মহান আল্লাহর ক্রোধ থেকে আমাদের সবাইকে, আমাকে সহ, আমার পরিবার সহ আপনাদের সবাইকে রক্ষা করুন। আর 4-5 দিন পরে যে ইলেকশন, যে নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে, যদি আমার এক্সপ্লেইন করার দরকার নাই, তাও বলি যে এই ইলেকশনটা স্যার ইউনূসের মেটিকুলাস ডিজাইনেরই একটা অংশ।
এগুলি নতুন কিছু না, এগুলি শুনতে শুনতে আপনাদের হয়তো কান ঝালাপালা হয়ে গেছে, রাইট? বাট আমার মনে হয় এক কথা কয়েক হাজারবার না বললে আমাদের দেশের মানুষগুলি কানে ঢুকে না। কারণ হচ্ছে তাদের সরলতা। আইকিন এতদিনও তো বুঝতে পেরেছেন যে স্যার ইউনুস পুরা বাংলাদেশকেই একটা ধোঁকা দিয়েছে, আপনাদেরকে স্টুপিড বানিয়েছে। আই মিন, আপনারা শিক্ষিত হন, অল্প শিক্ষিত হন, অশিক্ষিত হন, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হন, ব্যবসায়ী হন অথবা দিনমজুর হন, সব ধরনের মানুষকেই কিন্তু ধোঁকা দিয়েছে। জেনজি গেঞ্জি এই সমস্ত টার্মগুলি ইউজ করে সংস্কার, রিফর্মেশন, এই করব সেই করব, দেশ উল্টায় ফেলবো, দেশকে আমেরিকা বানাই দিব, লন্ডন বানাই দিব, এগুলি বলে বলে পুরা 1.5 বছরে বাংলাদেশকে একেবারে একটা বাস্কেট কেস করে ফেলেছে, ঠিক যেমনটা আমেরিকা সবসময় চেয়েছিল এবং এখনও সেই পশ্চিমা দেশগুলোর প্রেসক্রিপশনে চলছে। খেয়াল করে দেখেন যে এমনিতে যেখানে পশ্চিমা দেশগুলো ইনক্লুসিভ ইলেকশন, অংশগ্রহণমূলক নির্বাচন সব পার্টির, এগুলি নিয়ে কথা বলতে বলতে ফেনা তুলে ফেলে, 19 থেকে 20 হলে, পান থেকে চুন খসলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন বা বিভিন্ন ধরনের অ্যাম্বাসিগুলি বলেন বা জাতিসংঘ বলেন, স্টেটমেন্টের পর স্টেটমেন্ট দিয়ে যায়, সেখানে স্যার ইউনূসের এই গত 1.5 বছরে হয় নাই এমন কোনো আকাম নাই, হয় নাই এমন কোনো ধরনের বাজে কিছু, মানে সব কিছুই করে ফেলেছে, কিন্তু টু শব্দটাও করে নাই। গতকাল কি করলো? হাদি হত্যার বিচার যারা চাইছিল, ইনকিলাব মঞ্চ বলেন এই বলেন, ওদেরকে পিটিয়ে লাল করে ফেললো। এরপরে আরও কয়েক জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে, পুলিশ সরাসরি বলছে যে পিটাও পিটাও, স্যার ইউনূসের অর্ডারে তো এগুলি করছে। কিন্তু খেয়াল করে দেখেন, এখন সুশীল সমাজ বা এই সমস্ত ফরেন ফ্রেন্ডসরা কোনো আওয়াজই করে না। পুরো বাংলাদেশ এখন চলছে আবার পাকিস্তানে ফেরত যাওয়ার একটা প্রেসক্রিপশনে, যে প্রেসক্রিপশনটা আমেরিকার বাংলাদেশের উপর অনেক রাগ। 71-এ আমেরিকা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছিল অ্যান্ড দে লস্ট। এই গ্রাজ তারা এখনও ভুলে নাই, সেটা এখনও তাদের মনের মধ্যে রয়ে গিয়েছে, সেটার রিভেঞ্জ কিন্তু এখনও তাদের নেওয়া শেষ হয় নাই। স্যার ইউনূস হচ্ছে তাদের সেই রিভেঞ্জের মূল ট্রাম্প কার্ড, দ্যাটস ইট, আর কিছু না। নিলে দেখেন তারা কিভাবে এত হিপোক্রেট হতে পারে, কিভাবে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকান এম্বাসি বলেন, ইউকে এম্বাসি বলেন, এত বড় হিপোক্রেট কিভাবে হতে পারে? এরা সারা জীবন সন্ত্রাস, মৌলবাদী এই সমস্ত এগুলির এগেনস্টে যুদ্ধ পর্যন্ত করে এসেছে। কিন্তু খেয়াল করে দেখেন, ব্রিটিশ অ্যাম্বাসেডর সারা কুক কখনো জামাতের সাথে মিটিং করছে, কখনো সন্ত্রাসী টেরোরিস্টদের সাথে মিটিং করছে, আই মিন রেডিকালসদের সাথে মিটিং করছে, যাদেরকে তারা 2 চোখে দেখতে পারে না, কিন্তু বাংলাদেশে এসে তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে। সেম থিং গোজ ফর আমেরিকা। কিছুদিন আগে তো একটা ওই অডিও ক্লিপ ফাঁস হয়ে গেল একজন আমেরিকান ডিপ্লোম্যাটের, যেখানে সে অ্যাকচুয়ালি বলছিল সে কেন জামাতকে সাপোর্ট করে এবং জামাতকে সাপোর্ট করতে চায়। অর্থাৎ বাংলাদেশকে যার যা মন চায় তাই করছে এবং একটা নির্দিষ্ট মেটিকুলাস প্রেসক্রিপশনের উপরে চলছে, যেটা ইউনুসকে দিয়ে এক্সিকিউট করাচ্ছে। স্যার ইউনুস কোনো পলিটিশিয়ান না, হি ডাজন্ট ইভেন নো হাউ টু ডু পলিটিক্স, তার কোনো আইডিয়াই নেই। নোবেল পুরস্কার পেয়েছে শেয়ারে, মানে সে কিন্তু একা নোবেল পুরস্কার পায় না, তার সাথে আরেকজন পেয়েছিল, যদিও সেই কথা কখনো আর বাজারে আসে না। তার শান্তিতে নোবেল পুরস্কারের এই ব্যাপার স্যাপার এখনও বুঝি না। স্যার ইউনুস তো হিলারি ক্লিন্টন আর বিল ক্লিন্টন এদের বন্ধু না, রাইট? ডেমোক্রেটদের ফ্রেন্ড, এরা তো সব অ্যাপস্টাইন ফাইলসে আছে, সব এক একটা পেডোফাইল, রাইট? এক একটা মানে চাইল্ড অ্যাবিউজার। সেখানে ইউনুসের নামও আছে, স্যার ইউনুসের নামও খুব ভালোভাবে আছে। বাট এন্ড অফ দ্য ডে মানে তারা তাদের লোকজনকে দিয়ে বাংলাদেশে যা করার করছে। 12 তারিখের এই ইলেকশনে যদি আপনারা গিয়ে ভোট দেন বা গণভোটে পার্টিসিপেট করেন, হ্যাঁ না ভোট যেটাকে বলছে, মূলত হচ্ছে একবার এই কাজ যদি করে ফেলেন, আগামী অনেক বছর আপনারা সাফার করবেন। আপনাদের সাফারিংসটা এটা অন্যরকম হবে। গত 1.5 বছর আপনারা কিছুই দেখেন না, এদের রূপ যা দেখেছেন এগুলি কিছুই না। সামনে আরও যে রূপ দেখতে পারবেন যদি ভোটে যান, যদি এই গণভোটে যান, ইলেকশনে পার্টিসিপেট করেন, দেন ইউ গাইজ আর ফাক্ট, কমপ্লিটলি ফাক্ট। আপনাদেরকে বাঁচানোরও কেউ থাকবে না। কারণ এখন পর্যন্ত কোনো ইলেকশন হয় নাই। 12 তারিখে ইলেকশন হবে বলছে, গণভোট হবে বলছে, কিন্তু সেই ইলেকশনে আপনারা যদি গিয়ে ভোট দেন,
এই যে ইলেকশনে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টিকে ব্যান করে রেখেছে, যে ইলেকশন হওয়ার আরও 3 মাস আগে থেকে রিগড হয়ে আছে, প্ল্যান করে ফেলা হয়েছে, যেখানে তারা ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ যদি আসে তাহলে আওয়ামী লীগে জিতে যাবে অ্যান্ড অল দ্যাট, এবং আপনাদের কোনো ম্যান্ডেট নেই, সেখানে গিয়ে ভোট দেওয়া নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। আপনাদের হাতে কোনো অপশন নেই। গত 1.5 বছরে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাকি 10 বছরে বাংলাদেশকে একেবারে তলানিতে নামিয়ে দেওয়া হবে। তারেক জিয়া এখন তো বেশ ধরেছে, সে ভং ধরেছে, সংসেরেছে, যে তার মতো অনেস্ট, তার মতো আইডিয়াল পার্সন দুনিয়াতে আর দুইটা নেই, রাইট? কিন্তু এই তারেক জিয়াই তো দুর্নীতির বরপুত্র, ঠিক না? দুর্নীতি করতে 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 মানে সে বাংলাদেশকে পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল দুর্নীতিতে। তার দুর্নীতির কোনো লিমিট নাই, এবং সে অতটা শিক্ষিতও না। কিন্তু দেখেন এখন সে একটা নতুন ইমেজ নিয়ে বসে আছে, অ্যাজ ইফ সে একটা ধোয়া তুলসী পাতা। এই তারেক জিয়াদের হাতে বাংলাদেশের কী অবস্থা হয়েছিল এর আগে মনে আছে তো নাকি? এরা এখন আরও 10 গুণ বেশি করবে। জামাত শিবির, সন্ত্রাস, এরা তো সন্ত্রাসী গোষ্ঠী, রেডিক্যালস, পাকিস্তানের চর, পাকিস্তানের চামচা, চেলা, পাকিস্তানের রেখে যাওয়া বীজ। এরা বাংলাদেশকে আবার ঠিকই পাকিস্তানের সাথে জুড়ে দিতে চাইছে, রাইট? এটা একটা ডিজাইন। এদের সাথে সাপোর্টে আছে ডক্টর ইউনূস, তারপরে হচ্ছে এইসব জেনজি গেঞ্জি এরা। আসলে এরা জেনজি গেঞ্জি এরা না, এদের কিছু একটা ছোট্ট একটা পার্ট, শহর কেন্দ্রিক কিছু লোকজন জাস্ট নিজেদেরকে গেঞ্জি বলে এগুলি চালাচ্ছে। বাট আলটিমেটলি হোয়াট ডিড ইউ গেট? আপনারা গত 1.5 বছরে কি পেয়েছেন? বাংলাদেশের মানুষকে বলছি, গত 1.5 বছরে কি পেয়েছেন? কোনো কিছু পেয়েছেন? কোনো উপকার হয়েছে? বাংলাদেশের কোনো উন্নতি হয়েছে? আপনাদের কোনো উন্নতি হয়েছে? কোনো দিক দিয়ে, কোনো সাইড থেকে একটু শান্তিতে আছেন? মানে গিভ মি ওয়ান থিং। গত 1.5 বছরে স্যার ইউনূস ক্ষমতা নেওয়ার পরে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে, এখন পর্যন্ত, আজ পর্যন্ত আপনাদের লাইফে এমন কি বদলে গেছে পজিটিভ ওয়েতে, বা ভালো কি হয়েছে, যে আমাকে একটা জিনিস দেখান। পারবেন না, আমি চ্যালেঞ্জ করছি, পারবেন না। নাথিং গুড হ্যাজ হ্যাপেন্ড। যা হয়েছে, দেশের তো ক্ষতি হয়েছে, এবং ইন্ডিভিজুয়ালি প্রতিটা মানুষেরই ক্ষতি হয়েছে বাংলাদেশের। খেয়ে না খেয়ে থাকছে, ইকোনমি শেষ, জব নেই, মার্কেট পুরা ক্র্যাশড, যে যার খুশি তো আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এটা নাই বললাম, আপনাকে কালকে কেউ মেরে গেলে এটার বিচারও হবে না, পরের দিন দেখবেন উল্লাস করবে। সো কোনো লাভই হয়নি গত 1.5 বছরে, কোনো কিছুই হয়নি। গত 1.5 বছর যদি একটা লিটমাস টেস্ট হয়ে থাকে, সেই লিটমাস টেস্টে স্যার ইউনূস, তার জঙ্গি বাহিনী, তার সন্ত্রাসী বাহিনী, তার সমস্ত রিফরমেশন, ফেক প্রমিস, এগুলি সবই মানে একেবারে এক্সপোজড হয়ে গেছে। এখন রইল বাকি হচ্ছে এই ইলেকশন, যেটা সিলেকশন, যেটা অ্যাকচুয়ালি একটা নাটক, ড্রামা, রিগড ইলেকশন। এটা বেসিক্যালি স্যার ইউনূস দেখাতে চাইছে যে দেখ বাংলাদেশের মানুষ কত বড়, কত বেকুব হইতে পারে, যে তারা জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়াল মারছে, এবং আমি তাদেরকে করতে বাধ্য করছি। দিন শেষে এটাই তার টেন্ডেন্সি, এটাই তার চিন্তাভাবনা, মেটিকুলাস ডিজাইন। এখন ইলেকশনে পার্টিসিপেট করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার পার্টটা আমি বলে রাখি, যদি এই ইলেকশনে পার্টিসিপেট করেন, ভোট দিতে যান, হ্যাঁ ভোট দেন, না ভোট দেন, অথবা ওই আওয়ামী লীগ ছাড়া যে ইলেকশন সেই নির্বাচনে ভোট দেন, আপনারা আগামী অনেক বছর, বহু বছর সাফার করবেন। মানুষ হয়ে থাকতে পারবেন না আর। মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার থাকবে না, বরঞ্চ মানুষ থেকে কুকুর হয়ে যাবেন, বিড়াল হয়ে যাবেন, গরু ছাগল হয়ে যাবেন, পশু হয়ে যাবেন, কিন্তু মানুষ আর থাকতে পারবেন না। এই ব্যাপারে আমি আপনাদের কনফার্মেশন দিতে পারি। হ্যাভ এ গুড ওয়ান।